এই মেয়ে শোনো, আমি তোমাকে রাতের জন্য কিনে নিয়েছি। তাই আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি এবং তোমাকে বলতে পারি, এবং আমি যা বলবো তোমাকে তা করতে হবে। কি আপনি আমার সাথে ওইসব করবেন? হ্যাঁ করব। সমস্যা আছে কোনো? আপনারা ছেলেরা সবাই একই। পতিতালয়ে সবাই আসেন আমাদের মতো পতিতাদের ভোগ করতে। শুধু শুধু 2 রাত অভিনয় কেন করেছিলেন? কথাটা বলার সাথে সাথেই নীলার চোখ থেকে বানি পড়তে শুরু করলো। আরে আরে, এই মেয়ে কান্না করছো কেন? আমি তো এমনিতেই দুষ্টুমি করেছি। আর আমার যদি তোমার সাথে ওইসব করার ইচ্ছে থাকতো, তাহলে আমি প্রথম দিনই করতাম। আর আমার জীবনের গল্প তোমাকে বলতাম না রাজ্যিকে। তোমার জীবনের গল্প আমি শুনতাম না। তোমাকে এখান থেকে বের করার কথাও বলতাম না। তোমাকে নিয়ে শুধু সারা রাত ফুর্তি করতে পারতাম। হুম। আচ্ছা শোনো, আমি যে তোমাকে এখান থেকে বের করব বলেছিলাম, সেটা আমি সারাদিন ভাবলাম, কিন্তু কোনো উপায় বের করতে পারলাম না। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? আগে বলুন। আপনি যে প্রতি রাতে এইখানে আসেন, এখানে তো টাকা লাগে। আপনি বলেছিলেন আপনি টিউশনি করে যে টাকা পান, ওইটা আপনার খাইতে পড়তেই চলে যায়। কিন্তু এখানে আসার টাকা কই পান? ওইটা তোমাকে জানতে হবে না। আগে তুমি বলো, কি উপায় আছে তোমার কাছে? তোমাকে এখান থেকে বের করার উপায় বলো। মর্জিনা আপা বলছে আমাকে ভালো করে খুশি করতে আপনি যদি আমাকে কিনে নিয়ে যান বেশি টাকা দিয়ে, তাহলে উনি নাকি আমার জায়গায় নতুন মেয়ে আনবে। কিন্তু আপনি এত টাকা পাবেন কই? এছাড়া আর কোনো উপায়ও নেই। আচ্ছা থাক, লাগবে না। আমাকে এখান থেকে আপনাকে বের করতে হবে না। আমি এখানেই থাকি। আর আপনার আমার সাথে কথা বলতে ইচ্ছে করলে আপনি মাঝে মধ্যে এখানে আসেন। এই মেয়ে চুপ, একদম চুপ। আমি যখন তোমাকে এইখান থেকে বের করে নিয়ে যাব বলেছি, তার মানে আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু টাকা, সে আমি ম্যানেজ করে নেব। তুমি চিন্তা করো না। আমি কালকে রাতে তোমাকে এসে নিয়ে যাব। না না, এত তাড়াতাড়ি নিয়ে গেলে মর্জিনা আপা সন্দেহ করবে। আরও কিছুদিন যাক, তারপর না হয় নিয়ে যাইন। আচ্ছা, কিন্তু আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব, যতদিন না তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবো ততদিন। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্যের সাথে কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেল বুঝতে পারিনি। তারপর কাব্য চলে গেল। এই কয়েকটা দিন একটু শান্তি আছি, কিন্তু কাব্য ছেলেটা কেমন যেন রহস্যময়। কিছু বুঝতে পারছি না ছেলেটা আসলে কি চায়। আমাকে এখান থেকে বের করে তার কী লাভ, ওইটাও বুঝলাম না। আমি গোসল করে বের হলাম সকালবেলা। আয়নার দিকে তাকিয়ে চুল মুছতেছিলাম। দেখলাম আগের দিনের মতো কে যেন আমাকে আবারও দেখে আছে। আমি চুপ করে দরজার কাছে যেতে লাগলাম, কিন্তু গিয়ে দেখি আজকেও কেউ নেই। আচ্ছা, কি হতে পারে সে, যে আমাকে প্রতিদিন দেখে থাকে দরজার আড়ালে? আমি কি আবার কোনো ফাঁদে পড়ে যাচ্ছি? আর আমার জীবনের দুঃখ যেন একটা নিত্যদিনের সঙ্গী। একটা দুঃখ কাটতে না কাটতে আরেকটা শুরু। এতদিন ছিল এখানে থাকার চিন্তা, আর এখন তো চিন্তা হচ্ছে কে হতে পারে যে আমাকে প্রতিদিন আড়াল থেকে দেখছে। তাহলে কি কেউ কি আমার দিকে নজর রাখছে? আমি কি করছি খোদা জানে। কি হয় আমার ভাগ্যে। তারপর থেকে প্রতি রাতে কাব্য আমার সাথে দেখা করতে আসতো, আর সারা রাত আমরা গল্প করতাম। এদিকে আমার দিকেও কে যেন প্রতিরোধ নজর রাখছে। অনেকদিন হয়ে গেল ঘটনাটা ঘটছে আমার সাথে, তাই আজকে কাব্যকে কথাটা জানাবো ভাবলাম। রাত হলো, কাব্য এলো। তারপর আমিও বলতে শুরু করলাম, জানেন কি বলো, আমাকে প্রতিদিন কে যেন নজরে রাখছে। কেমন নজর? আমি প্রতিদিন সকালে যখন গোসল করে বের হই, তখন কে যেন আমার দিকে নজর রাখে, আমাকে আড়াল থেকে দেখে। তুমি গিয়ে দেখোনি সে কে? দেখার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তুমি কি প্রতিদিন একই সময় গোসল করো? হ্যাঁ, প্রায় একই সময়ে। তাহলে কালকে ওই সময় গোসল করবে না, তারপরও করবে। আরও পরে করে কি হবে? তুমি তোমার রুমের আড়ালে লুকিয়ে থাকবে দরজার পাশে। তারপর সে যখন আসবে, তুমি তাড়াতাড়ি দরজার আড়াল থেকে বের হয়ে তাকে ধরে ফেলবে। ঠিক আছে, কিন্তু বুদ্ধিটা কি কাজে দিবে? হ্যাঁ, দিতেও পারে। তুমি চেষ্টা করে দেখো। তারপর সকাল হলো, কাব্য চলে গেল। এখন পালা আমার গোসল করার সময় হওয়ার। আমি কাব্যের কথা মতো রুমের দরজার আড়ালে লুকিয়ে থাকলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর মনে হলো কে যেন আসলো। আমি আড়ালে থেকে বের হচ্ছিলাম আস্তে আস্তে। তারপর আমি দরজার বাইরে তাকাতে দেখতে পেলাম একটা ছেলে চলে যাচ্ছে। আমি তার কলার ধরে আমার দিকে ফিরলাম। কিন্তু এ কি? সাকিব তুই? এই চুপ চুপ, করবো না চুপ। তুই আমাকে আড়াল থেকে প্রতিদিন দেখিস? হ্যাঁ, কিন্তু কেন? আগে রুমে আয়, তারপর বলছি। এখানে কেউ দেখলে বিপদ হয়ে যাবে। সাকিব আমাদের পতিতালয়ের একটা ছেলে। এখানে মেয়েদেরকে পাহারা দেয়। সে প্রায় আমার থেকে 3-4 বছরের বড়। এখানে আসার পরে সে আমাকে একটু বুঝতো। আমাকে এখান থেকে বের করার জন্য সে আমাকে অনেকভাবে সাহায্য করেছে, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছি। কিন্তু ও কেন আমাকে আড়াল থেকে দেখবে? তারপর সাকিব আমাকে টেনে রুমের মধ্যে নিয়ে আসলো, এনে দরজা বন্ধ করে দিল। কি রে, তুই দরজা বন্ধ করছিস কেন? নীলা শোন, তোকে আমি কিছু কথা বলতে চাই।
হ্যাঁ বল। তোকে যখন আমি প্রথমবার এখানে দেখেছি তখন তোর প্রতি কেমন যেন একটা ভালো লাগা জন্মেছিল। তোকে আমি গত 2 বছর ধরে চিনি। তোকে ভালো লাগতো বলেই আমি তোকে সাহায্য করতে চেয়েছিলাম, তোকে এখান থেকে বের করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবার আমি ব্যর্থ হয়েছি। জানিস, আমি না তোকে ভালোবাসি। এতদিন তুই এখানে ছিলি, তোর সাথে আমার দেখা হতো, কিন্তু ইদানিং একটা ছেলে আসছে তোর সাথে রাত কাটাতে। এই জন্য মর্জিনাপা বলছে ছেলেটা যদি তোকে কিনে নিয়ে যেতে চায় তোকে তার কাছে বিক্রি করে দিবে। কিন্তু তোকে যে আমি অনেক ভালোবাসি, তোকে প্রতিদিন একবার না দেখলে আমার দিন যায় না। প্রতিদিন তোকে আড়াল থেকে দেখতাম। তুই যখন গোসল করে বের হয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের চুল মুছোস, তোকে অপূর্ব লাগে তখন। আমি ভেবেছিলাম একদিন তোকে দেখতে এসে সুযোগ পেয়ে তোর রুমে ঢুকে তোকে সব বলবো, কিন্তু সেই সাহস আমার হয়নি। তুই ওই ছেলের সাথে যাস না, আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাব। তোকে আমি বিয়ে করব যদি তুই রাজি থাকোস নীলা। আমি শুধু ওই সাকিবের কথাগুলো শুনছিলাম, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে দরজার বাইরে থেকে মর্জিনা আপার ডাক, নীলা রুমের মধ্যে কি করস? দরজা বন্ধ করে দরজা খোল, একটা খুশির খবর আছে। মর্জিনার আপার ডাক শুনে আমি আর সাকিব ভয় পেয়ে গেলাম। মর্জিনা আপা আমাকে আর সাকিবকে একসাথে দেখে ফেলে বিপদ হয়ে যাবে। সাকিব, তুই খাটের নিচে লুকিয়ে যা, মর্জিনা আপা দেখলে বিপদ হয়ে যাবে। তারপর সাকিব গিয়ে খাটের নিচে লুকিয়ে গেল। মর্জিনা আপা ডাকছে বাইরে থেকে, এই জন্য আমি দরজা খুলে দিলাম। কে রে নীলা, দরজা খুলতে এত দেরি কেন? তাড়াতাড়ি খোল। কি করছিস রে তুই ভেতরে? আপা, আমি বাথরুমে গোসল করি, কিছুক্ষণ পর খুলমো দরজা। আচ্ছা, আমি আমার রুমে যাইতেছি, তুই বের হয়ে আমার রুমে আসিস। ঠিক আছে আপা। তারপর মর্জিনা আপা চলে গেল। এই সাকিব, বাইর হ। মর্জিনা আপা চলে গেছে, তুই রুম থেকে বের হ তাড়াতাড়ি। তারপর সাকিব খাটের নিচ থেকে বের হলো। যা বাইর হয় এখন, আমি গোসল করে মর্জিনা আপার কাছে যাবো তাড়াতাড়ি, না হলে বিপদ হয়ে যাব। কিন্তু আমাকে তো তুই কিছু বললি না। তোর হেয়ালি কথা বলাগুলো বাদ দিয়ে বের হয় এখান থেকে। তারপর আমি দরজা খুলে সাকিবের হাত ধরে সাকিবকে রুম থেকে বের করে দিলাম। আমি গোসল করতে ঢুকলাম। আচ্ছা, কেমন খুশির সংবাদ আছে যা মর্জিনা আপা বলল? অন্য কেউ আমাকে কিনে নিয়ে যাবে না তো? মর্জিনা আপা তো উঠে পড়ে লেগেছে আমাকে এখান থেকে বের করার জন্য। তারপর আমি গোসল করে বের হয়ে মর্জিনা আপার কাছে গেলাম। মর্জিনা আপা রুমে বসেছিল, কার সাথে যেন আপা কথা বলছে। আমি আড়াল থেকে শুনছিলাম। মর্জিনা আপা বলছে, তাহলে আপনারা মেয়ে নিতে কখন আসবেন? শুনতে পারছি অপরপক্ষের কথোপকথন। আজকে আসলে ভালো হয়, মেয়ে তো রেডি, সেই জবরদস্ত মাল, আপনাদেরকে একদম খুশি করে দিবে। আমার পতিতালয়ের বেশিরভাগ কাস্টমার তার কাছে যায়। আর হ্যাঁ, টাকা দিবেন আর কি, 3 লাখ না 3 লাখ থেকে 1 টাকাও কম হবে না। আচ্ছা তাহলে আপনারা কালকে আসেন, মেয়ে আজকে রেডি থাকবে। আমি বাইরে থেকে দাঁড়িয়ে মর্জিনা আপার কথাগুলো শুনছিলাম। কথা শুনে বুঝতে পারলাম মর্জিনা আপা কাউকে বিক্রি করার কথা বলছে। কিন্তু আমাকে বিক্রি করার কথা বলছি না তো মর্জিনা আপা, কিন্তু আমাকে তো কাব্য কেনার কথা। হঠাৎ আমার মনে ভয় কাজ করতেছিল, আমি কি করতে পারি। ভেবেছিলাম এইবার হয়তো আমার জীবন থেকে দুঃখটা ঘুচে যাবে, কিন্তু না, দুঃখ যেন আবারও নতুন করে শুরু হবে। আমার ইচ্ছা করছিল এখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে পথও আমার কাছে নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। জানি না এখন মর্জিনা আপার রুমে ঢুকলে মর্জিনা আপা কি বলবে। আমি ভয়ে ভয়ে মর্জিনা আপার রুমে ঢুকলাম আর বললাম, আপা আসবো? হ্যাঁ, আয় আয়। আপা কি কথা বলবেন বলছেন? আরে নীলা, জানোস তোর জন্য একটা নতুন কাস্টমার পাইছি, সে তোরে এখান থেকে নিয়ে যাবে। বিনিময়ে আমাকে 3 লাখ দিতেও রাজি হয়েছে, আর কালকে তোরে এখান থেকে নিয়ে যাবে। আর হ্যাঁ, তোরও এখানের কাজে লোক হয়ে থাকতে হবে। তোকে যে কিনে নিয়ে যাবে তার ঘরে কাজ করতে হবে। এই লোকের 2টা মেয়ে আছে, বউ আছে। লোকটার যখন ইচ্ছা করবে তোর সাথে ফুর্তি করবে। আর শোন, সাবধানে থাকবি, লোকটার বউ যেন কিছু বুঝতে না পারে। আমি এতক্ষণে যা ভেবেছিলাম তাই হলো। মর্জিনা আপা আমাকে অন্য জায়গায় বিক্রি করার ব্যবস্থা করছে। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওর লোকটার সাথে না যাওয়ার জন্য। এখন সাকিবের সাহায্য নিতে হবে। আর রাতে কাব্য আসলে ওরেও বলে দেখব। কে রে নীলা, চুপ করে আসিস কেন? না আপা, তেমন কিছুই না। এখানে গত 2 বছর আপনাদের সাথে আছি, হঠাৎ এখান থেকে চলে যাব, একটু মন তো খারাপ করবেই। আপা, আমাকে বিক্রি না করলে হয় না? তোরে বিক্রি না করলে আমি টাকা পাবো কই? নতুন মেয়ে আনার জন্য টাকা লাগবে। ওই রহিম নাকি নতুন এক মেয়ে পাইছে, মেয়েটা লগে রহিম 3বার ওইগুলা করছে। মেয়েটা নাকি তোর থেকে বেশি জবরদস্ত, তোরে বিক্রি করা লাগবে। আর জানি তোর খারাপ লাগবে এখান থেকে গেলে, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাইব, চিন্তা করিস না তুই। এখন যা এখান থেকে, আমি একটু বিশ্রাম নিই।
তারপর আমি মর্জিনা আপার রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে সাকিবকে খুঁজতেছিলাম। এই ময়না, সাকিব কই রে? ময়না আমাদের পতিতালয়ের একজন পতিতা আমার মতো। সাকিব তো বাইরে গেছে একটু, কি একটা কামে। সাকিবরে দিয়ে কি কাম তোর? কিছু না, ও আসলে কোষ আমি ওরে ডাকছি। আচ্ছা। আরে নীলা, শুনছি তোরে নাকি বিক্রি করে দিব। কিন্তু কে কইছি তোরে? এই তো এখানে কয়েকজন বলাবলি করছিল শুনলাম। লোকটা নাকি অনেক বড় লোক, তোর এই লোকটার দাসী হিসেবে রাখবে। বউ আছে নাকি লোকটার। আমারও যদি তোর মতো এমন কারোর সাথে বিক্রি করে দিত ভালো হইতো। অন্তত প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্যাটা লগে তো শুইতে হতো না। আমার জায়গায় তুই যাবি? দূর, এটা কখনো সম্ভব নাকি? খুব সম্ভব। আমি মর্জিনা আপার লগে কথা কমো না। থাকরে বাবা, মর্জিনা আপা আবার আমার কথা শুনবো না। আচ্ছা আমি যাই এখন। সাকিব আসলে ওর একটু আমার কাছে পাঠাস। ঠিক আছে। তারপর আমি রুমে চলে গেলাম। এখন শুধু রাত হবার বাকি। কাব্যকে বলে সে কিছু একটা ব্যবস্থা করে দিবে। আসলে নিষ্ঠুরে পৃথিবীতে যে যা চায় তা কখনো পায় না। এই যেমন ময়না চায় আমার জায়গায় সে ওখানে যাইতে, কিন্তু আমি চাই এখানেই থাকতে। কারণ কাব্য কখন আমাকে কিনে নিয়ে যাবে সে অপেক্ষা করতে। কারো ইচ্ছা তো আর পূরণ হবে না। দুপুরের খাবার খেয়ে আমি রুমের দরজা বন্ধ করে একটু শুয়েছিলাম। ওই সময় আমাকে দরজায় কে যেন টোকা দিচ্ছে। কে বাইরে? কে ঠোকা দিচ্ছে? বাইরে থেকে কোনো আওয়াজ নেই। আমি উঠে দরজা খুলে দেখলাম সাকিব। নীলা, তুই নাকি আমাকে ডাকছোস? হ্যাঁ, ভেতরে আয়। বাইরে থেকে কেউ দেখলে বিপদ হয়ে যাবে। তারপর সাকিবকে রুমের ভেতরে ঢুকিয়ে আমি দরজা আটকে দিলাম। সাকিব শোন, আমাকে নাকি কালকে বিক্রি করে দিবে। তুই কিছু একটা ব্যবস্থা কর। আমি এখান থেকে যাব না। কেন? তুই এখান থেকে যাবি না কেন? কেন তোকে বলা যাবে না? তুই কিছু একটা ব্যবস্থা কর, আমাকে যেন এখান থেকে যেতে না হয়। কে করব বল তুই? আচ্ছা শোন, কালকে আমার জায়গায় ময়নাকে পাঠাতে পারবি ওদের সাথে? ময়না কি যাবে? হ্যাঁ যাবে। বউ আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি কি করতে পারি দেখি। আর শোন তুই, কিন্তু আমার কথার উত্তরটা এখনো দেশ নাই। সাকিব, আমার রাগ তুলিস না। এসব ভালোবাসা আমার পক্ষে হইব না। তুই যা এখন এখান থেকে। আচ্ছা যাচ্ছি। কিন্তু নীলা প্লিজ, তবুও তুই একটু ভেবে দেখিস আমার ব্যাপারটা। তোরে যাইতে বলছি যা, কেউ দেখলে সমস্যা হইব। তারপর সাকিব বাইরে চলে গেলে আমি রুমের দরজা বন্ধ করে ভাবছিলাম কি করতে পারি। কালকে আমার ওইখানে যাও যে কোনোভাবে আটকাতে হবে। এতদিন ছিলাম মর্জিনা আপার দাসী, এখন আবার নতুন কারো দাসী হতে পারবো না। আর এখান থেকে পালানো আমার পক্ষে সম্ভব না। এইবার পালানোর সময় ধরা পড়লে মর্জিনা আপা আর তার ছেলেরা আমাকে মেরে ফেলবে। আগেরবার যখন পালিয়ে যেতে চেয়েছিলাম তখন আমার অবস্থা মর্জিনা আপা যা করেছে তা ভাবতেই ভয় লাগে। একটা মেয়ে হয়ে কেমনি যে একটা মেয়েকে এমন নরক যন্ত্রণা দিতে পারে তা আমি কি পারবো ওদের শাস্তি দিতে? ভাবতে ভাবতে হারিয়ে গেলাম 7-8 মাস আগে। প্রায় 7-8 মাস আগে আমি এক দোকানে যাওয়ার নাম করে এখান থেকে বের হয়েছিলাম। তখন পতিতালয়ের কয়েকটা ছেলে নতুন একটা মেয়েকে তুলে আনতে গিয়েছিল। তাই মর্জিনা আপা আমাকে বাধ্য হয়ে দোকানে যাওয়ার অনুমতি দিয়েছিল। আমি দোকানে না গিয়ে ভাবলাম দোকানের টাকাগুলো দিয়ে বাসে করে বাড়িতে চলে যাব। তাই আমি রাস্তার মোড়ে যেই বাসে উঠতে যাচ্ছিলাম ওই সময় পেছন থেকে সুমন আমাকে টেনে ধরে। সুমন আমাদের পতিতালয়ের একটা ছেলে। আমি সুমনকে দেখে অবাক হয়ে যাই, কারণ সে গিয়েছিল নতুন মেয়ে আনতে। পরে জানতে পারি তারা নতুন মেয়েকে আনার সময় গাড়ি থেকে আমাকে দেখে ফেলে। তারপর সে আমাকে ধরে মর্জিনা আপার কাছে নিয়ে যায়। আর মর্জিনা আপা ওই দিন আমাকে লোহার শিক গরম করে আমার গায়ে সেঁকা দেয়। কি যে যন্ত্রণা! এখনও তার ডাকটা আছে। শুধু তাই নয়, আমাকে 3 দিন খেতে পর্যন্ত দেয়নি। যেদিন রাতে পালাতে চেয়েছিলাম সেই দিন রাতে আমার পরপর 2টা লোকের সাথে রাত কাটাতে হয়েছিল। এইসব কথা মনে পড়লেই গাটা শিউরে ওঠে। তারপর ওই দিনের পর থেকে আর পালানোর চেষ্টা করিনি। কিন্তু কাব্য এখানে আসার পর কেমন যেন একটা মনে বিশ্বাস ছিল আমি এখান থেকে বের হতে পারবো। কিন্তু সেও এখন আর সম্ভব নয়। কাল হয়তো আমাকে চলে যেতে হবে। এসব ভাবতে ভাবতে আমি আনমনা হয়ে গেলাম। এদিকে দেখতে দেখতে রাত প্রায় 10টা। আমরা রাতের খাবার খেয়ে বসেছিলাম। এখন কাব্য আসার অপেক্ষা। অনেকক্ষণ অপেক্ষা করলাম। 10টা পার হয়ে 11টা হলো। ভাবলাম 12টার দিকে আসবে। প্রায় 12টা হতে চলো। এমন সময় মর্জিনা আপার ডাক, নীলা এদিকে আয়। আমি ভাবলাম কাব্য আসছে তাই আমাকে ডাকছে। আমিও তাড়াতাড়ি করে গেলাম ওইখানে। জি আপা, তোর নতুন কাস্টমার। আজকে এখানে তোর শেষ রাত। তোর পুরানো কাস্টমারের জন্য অনেক অপেক্ষা করছি, সে আসে নাই। আজকের পর থেকে তোর প্রতিদিন আর নতুন নতুন মানুষের সাথে শোয়া লাগবে না। যা, ওনারে নিয়ে যা। কি নতুন কাস্টমার? কাব্য যে ওই দিন আমাকে বলেছিল সে প্রতিদিন আসবে, তাহলে সে কই? আজকে সে আসলো না কেন? তার কি কিছু হয়েছে? নাকি সে আমাকে এখান থেকে বের করার স্বপ্ন দেখিয়ে নিজেই পালিয়ে গেছে? আজ আরেক নতুন কাস্টমার। অনেকদিন ওইসব করিনি। এইসব করতে করতে এখন বিরক্ত লাগে। এতদিন কাব্য ছিল তাই শরীরে একটু শান্তিও ছিল,
কিন্তু আজ আর একটা নতুন কাস্টমার। কিরে নীলা, কি এত ভাবছিস? হঠাৎ মর্জিনা আপার ডাক। জি আপা, কিছু না। যা, কাস্টমারকে রুমে নিয়ে যা। আমি বুঝতেছি তুই তোর পুরনো কাস্টমারের কথা ভাবতেছস। না আপা। আচ্ছা, যা ওনারে রুমে নিয়ে যা। তারপর আমি কাস্টমারকে নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে খাটে বসে পড়লাম। আমার কিছুই ভালো লাগছে না। আজকে রাতে আবারও ভোগ করবে আমাকে ওই মেয়ে। তাড়াতাড়ি কাপড় খোল, আমার আর তর সইতেছে না। আমারে মাফ করে দেন, আমি করতে পারবো না এইসব। চুপ থাক একদম। তোরে আমি কিনে নিছি আজকে রাতের জন্য। আজকে রাতের জন্য তুই আমার। তোকে আজ আমি ভালো করে ভোগ করব। কাস্টমার বলে উঠল। তারপর আমি খাটের উপর বসে রইলাম। লোকটা নিজের জামা কাপড় খুলতে লাগলো। এই মেয়ে, কাপড় খুলছিস না কেন? আমি চুপ করে থাকলাম, কোনো জবাব দিলাম না। আচ্ছা, আমি আমারগুলা খুলিনি, তারপর তোরগুলা খুলতেছি। তারপর লোকটা জোর করে আমার জামা কাপড় খুলে আমাকে ভোগ করতে লাগলো। কি যে যন্ত্রণা হচ্ছিল আমার। অনেকদিন পর করছি, তাই যন্ত্রণা যেন আরো বেশি হচ্ছিল। আমার ইচ্ছে করছে লোকটার যৌনাঙ্গ কেটে কুত্তাকে খাওয়ায়। লোকটাকে যত বলেছিলাম আস্তে আস্তে করতে, লোকটা যেন আরো বেশি বেশি করছে। আমাকে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল লোকটা। তারপর সারা রাত সে আমাকে ভোগ করলো। সকাল হয়ে গেল। আমার মনের ভয়টা আরো বাড়তে লাগলো। কিছুক্ষণ পরে আমাকে নিয়ে যেতে আসবে। সাকিবেরও কোনো পাত্তা নেই। সে বলেছিল সে কিছু একটা করবে। এদিকে কাল রাতে কাব্যও আসেনি। সবাই কি তাহলে এখন আমার কথা ভুলে গেছে? তারপর আমি গোসল করে বের হয়ে কান্না করতেছিলাম, রুমের দরজা বন্ধ করে। এমন সময় কে যেন ঘরের দরজা টোকা দিচ্ছে। আমি দরজা খুলতে দেখি ময়না দাঁড়িয়ে আছে। এই নীলা, মর্জিনা আপা বলছে রেডি হয়ে থাকতে, তোকে নিয়ে যাওয়ার জন্য আছে। কি রে, তুই কান্না করছিস? না তো, আমাকে শিখাচ্ছিস তুই? আমি জানি তুই কান্না করতেছিলি। তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। কান্না করিস না বোন, আমাদের পতিতাদের জীবন এমনই, কোনোদিন শান্তি আসবে না। যা বোন, রেডি হয়ে নে। আমি রেডি হয়ে কাপড় গোছালাম আর সামান্য সেজে বসে রইলাম। তাহলে আজকে আমাকে যেতেই হবে, কোনো উপায় নেই। থাক, ভাগ্যে যা আছে তাই হবে। নীলা, এই নীলা, তুই কই? এখানে আয়, মর্জিনাপা ডাকছে। আমি গিয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। হয়তো সে আমাকে নিয়ে যাবে। মর্জিনাপা আর তার ছেলেরা সবাই দাঁড়িয়েছিল। সাকিবও ছিল। সাকিবের দেখে দেখে রাগ হচ্ছিল খুব। সে আমাকে কথা দিয়ে কথা রাখলো না। আমাকে যে আজকে নিয়ে যাবে, সাকিবের মুখে কোনো দুঃখ ছিল না। সে হয়তো ওই দিন আবেগের বশে বলেছিল আমাকে ভালোবাসে। থাক, আমার ভাগ্যে যায় আছে তাই হবে। আরমান ভাই, ও নীলা, আপনার দাসী। মর্জিনা আপা কাস্টমারকে বলল আমাকে উদ্দেশ্য করে। আমি ওরে নিয়ে যাব না। কেন ভাই? আপনি তো ওরে নিয়ে যেতে এসেছেন। না, আমি এই মেয়েকে নিয়ে যাব না। কেন নিয়ে যাবেন না? ওইটা তো বলেন। ওইটা বলতে পারবো না। আপনাদের এখানে ময়নাকে, এই ময়না এদিকে আয়। হঠাৎ ময়নাকে ডাক দিল মর্জিনা আপা। ময়না আসলো অন্য রুম থেকে। এইটা ময়না, আমিও ওরে নিয়ে যাব। হঠাৎ কাস্টমার বলল, কিন্তু নীলা, নীলাকে নিয়ে যাব না। আচ্ছা, তাহলে আপনার যাকে পছন্দ হয় তাকে নিয়ে যান। আপনার কথা মতোই হবে, কিন্তু টাকা এক পয়সাও কম হবে না। দরকার হলে টাকা বেশি দেব, কিন্তু আমি নীলাকে নিয়ে যাব না, ময়নাকে নিয়ে যাব। এদিকে আমি লোকটার কথা শুনে রীতিমতো অবাক হলাম আর খুশি হয়েছিলাম, কিন্তু লোকটা ময়নাকে চিনে কেমনে? আর সেও আমাকে নিয়ে যেতে অস্বীকার কেন করছে? এইটা তাহলে সাকিবের কাজ না তো? এরপর আমি সাকিবের দিকে দেখলাম। সাকিবও আমার দিকে তাকিয়ে আছে। সে আমার দিকে দেখে মিটি মিটি হাসে। আমার আর বুঝতে বাকি রইল না এটা সাকিবের কাজ। আমার মাথা থেকে যেন অনেক বড় একটা বোঝা নেমে গেছে। এখন শুধু এখান থেকে বের হবার পালা, কিন্তু উপায়টা আমাকে বের করতে হবে। তারপর ওরা ময়নাকে নিয়ে চলে গেল। মর্জিনাপা অনেক খুশি, কারণ সে 3 লাখ টাকার জায়গায় 3,50,000 টাকা পেয়েছে ময়নার বাবদে। সাকিবের থেকে জানতে হবে সে কি এমন করেছে যার জন্য তারা আমাকে নিয়ে যায়নি। এই যা, তোরা সবাই রুমে গিয়ে বিশ্রাম কর। আজকে আমরা বিরিয়ানি পার্টি করবো। এই সুমন, সাকিব, দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আয়। আপা, আমি যাবো না, আমার শরীর ভালো লাগতেছে না। আচ্ছা যা, সুমন তুই নিয়ে আয়। তারপর সবাই চলে আসলাম যার যার রুমে। আমি রুমে গিয়ে বসে রইলাম। খুব খুশি লাগছে। আজকে দেখি কাব্য আসে নাকি। কাব্য আসলে ওকে বলবো আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে। কিছুক্ষণ পর রুমের মধ্যে কেউ ঢুকেছে। দেখি সাকিব। সে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওই, আজকে কি কামটা তুই করছিলি? আমি সাকিবকে জিজ্ঞেস করলাম। আর কে করতে পারবে বল? আচ্ছা, কিভাবে করলে একটু বল। আমি কাল মর্জিনাপার রুমে ঢুকে মর্জিনাপার মোবাইল থেকে ওই লোকটার নাম্বার নিই। তারপর আমি আজকে সকালে লোকটাকে কল করি। কল করে কি এমন বলছিলি যে তারা আমাকে নিয়ে যেতে অস্বীকার করলো? খুব বেশি কিছুই না, শুধু ওনাকে আমি কল দিয়ে বলি তোর মধ্যে ভেজাল আছে। ভেজাল মানে? আবার কি ভেজাল আছে আমার মধ্যে?
আমি ওদেরকে বলি তুই মানুষকে রাতে আনন্দ দিতে পারস না, তাই তোকে মর্জিনাপা বিক্রি করে দিতে চাইতেছে। আর বলছি তুই অনেক চালাক, এখান থেকে কয়েকবার পালানোর চেষ্টা করছস। তুই ওইখানে গেলে ওইখান থেকে পালাই যাবি। আর তোর অনেকগুলা প্রেমিক আছে, ওদের সাথে তুই যে কোনো সময় পালায়ে যাবি। আর অনেক অবাধ্য মেয়ে তুই। সাকিব আমাকে বলল কথাগুলো। ওরা জানতে চায় নাই তুই কে? হ্যাঁ, ওইটা আবার জানতে চাইবে না? কি বলছিস তুই? আমি বলছি আমি তার এক শুভাকাঙ্ক্ষী। তোর সাথে আমি কয়েকবার রাত কাটাইছি, তুই একদম মজা দিতে পারস না। ময়নার কথা উনি কেমনে জানছে? উনি আমাকে বলল উনি নাকি মর্জিনাকে অ্যাডভান্স দিয়ে দিছে। এখন যদি মানা করে দেয় তাহলে মর্জিনার টাকা ফেরত দিবে না। তারপর তারপর আর কি? তুই গতকালকে আমাকে বলেছিলি, মনে আছে, ময়না চায় এখান থেকে চলে যেতে। হ্যাঁ, আমি ওদেরকে বলি এইখানে ময়না নামের একটা জবরদস্ত মেয়ে আছে। মেয়েটার সাথে আমি প্রায় রাত কাটাই। মেয়েটা অনেক ভালো সার্ভিস দেয়। তারপর ওরা ময়নাকে নিয়ে যেতে রাজি হয়। বাব্বা, তুই কি সত্যি ময়নার লগে রাত কাটাইছোস? দূর বোকামি, আমি তো শুধু ওদেরকে রাজি করবার জন্যই বলছি। ও, আমি ময়নার সাথে রাত কাটাইলে কোনো সমস্যা আছে নাকি তোর? দূর, কিসের সমস্যা থাকবে বল? বুঝি বুঝি তুই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছস। আন্দাজে কোনো কথা বলবি না সাকিব। আচ্ছা শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? আচ্ছা, প্রতি রাতে আমার সাথে যে ছেলেটা রাত কাটাইতে আসে, সেই ছেলেটা কালকে রাতে আসে নাই। আসে নাই ভালোই হয়েছে, না হলে ওই তোকে কিনে নিয়ে যাবে, তোকে আমার থেকে আলাদা করে ফেলবে। আরে কথা ওইটা না, ছেলেটা আমাকে বের করে আমার বাড়িতে দিয়ে আসবে বলছে। কি সত্যি? হ। আচ্ছা, ওই ছেলেকে তোকে এখান থেকে বের করার পর তুই আমাকে বিয়ে করবি? আমি তোকে অনেক ভালোবাসি রে। সত্যি ভালোবাসোস নাকি হেয়ালি করস? সত্যি রে, আমি তোকে অনেক ভালোবাসি। তারপর আমি সাকিবকে জড়িয়ে ধরি। সাকিব হয়তো এই পৃথিবীতে একমাত্র ছেলে যে আমাকে এত বোঝে। সাকিবকে বিশ্বাস করতে আমার কোনো বাধা নেই। আমি যেন এখন সাকিবকে বিশ্বাস করতে পারি। সাকিব কোনোদিন আমার কোনো ক্ষতি করেনি, বরং আমার উপকার করতে চেয়েছে প্রত্যেকবার। এই প্রথম সাকিব আমাকে উপকার করতে গিয়ে সফল হয়েছে। সাকিবের সাথে আমি বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। সাকিবের সাথে কথা বলতে ভালোই লাগছিল। হঠাৎ এমন সময় আমার দরজায় কে যেন টোকা দিচ্ছে। এই নীলা, আর সাকিব দরজা খোল। অনেক হয়েছে তোদের চালাকি, তলে তলে প্রেম করস। আজকে তোরা বের হ, দেখি কি করি আমি তোদেরকে। তাড়াতাড়ি দরজা খোল। আজকে তোদের একদিন কি আমার একদিন। তোদের সব কথা আমি শুনছি। কি? আমি আর সাকিব ধরা পড়ে গেলাম। মর্জিনাপা আজকে হয়তো আমরা দুজনকে মেরে ফেলবে। হে আল্লাহ, আমরা কি করব? কিছুই বুঝতে পারছি না। আমাদের ভালোবাসাটা কি তাহলে পূর্ণতা পাওয়ার আগে শেষ হয়ে যাবে? আমি আর সাকিব একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছি। জানি না এখন দরজা খুলে কি হবে। আমরা দুজন একসাথে গিয়ে দরজা খুললাম। দরজার বাইরে মর্জিনাপা আর তার ছেলেরা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি তাহলে এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষছিলাম। তোরা সবাই বেইমান। আমি জানতাম নীলা একদিন এমন কিছু করবে, তার উপর আমার বিশ্বাস নাই। তাই আমি তাকে আজকে বিক্রি করে দিতে চেয়েছিলাম। কিন্তু সাকিব, তুই আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করবি আমি কল্পনাও করতে পারি নাই। আজকে তোদেরকে আমি জন্মে শিক্ষা দেব। আপা, কিছু করেন না, দোহাই লাগে, আমাদের মাফ করে দেন। আমরা একে অপরকে ভালোবাসি অনেক। তোর ভালোবাসা আজকে আমি বের করব সাকিব। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আপা, দোহাই লাগে, ওরে কিছু করেন না। তুই চুপ থাক একদম নীলা। আজকে তোদের প্রেম আমি বের করতেছি। মর্জিনাপা আমাকে আর সাকিবকে বের করে বাইরে নিয়ে গেল। বাইরে তার ছেলেরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর তারা সাকিবকে ধরে ওরা ধরা পেটাতে লাগলো। আপা, আপনার পায়ে পড়ি, সাকিবকে আর মারেন না। যা করার আমাকে করেন, দরকার হলে আমাকে মারেন। সাকিবের কোনো দোষ নাই, সব দোষ আমার। হ, আমি জানি সব দোষ তোর, কিন্তু তোরে তো এত সহজে মারা যাইব না। তোরে আমি বিক্রি করে টাকা পামো, তোরে আমি মারবো না। তোরে আমি আজকে একটা জন্মে শিক্ষা দিব। আপা, আপনার দোহাই লাগে, পাস আর কাল নাগেনি। তুই কাস্টমারকেও বশ করে ফেলছোস। তুই ওই কাব্য নামের ছেলেটাকে বলছোস তোর এখান থেকে নিয়ে যেতে। আজকে থেকে ওই ছেলেরও এখানে আসা বন্ধ করবো। এদিকে তারা সাকিবকে পিটাতেই লাগলো। বেচারা ছেলেটা আমার জন্যই এত পিটা খাচ্ছে। আমার কোনো উপায় ছিল না তাকে বাঁচানোর জন্য। মর্জিনাপা অনেক মারছি, আরও মারলে মরে যাবে, তখন আমরা সবাই ফেঁসে যাব। মর্জিনাপার ছেলেরা এসে বলল, আচ্ছা এক কাম কর, তোরা ওরে রাস্তার ধারে রেখে আয়, কোনো গাড়ির নিচে হয়তো পড়ে মরে যাবে। তারপর ওরা সাকিবকে নিয়ে বাইরে চলে গেল। আর মর্জিনাপা আমাকে রুমে নিয়ে গিয়ে ভাঙা কাচের টুকরো দিয়ে আমার সারা শরীর এঁকে দিল। কে যে যন্ত্রণা! আল্লাহ, এই নরক থেকে কি আমার আর কখনো মুক্তি হবে না? আল্লাহ কি আমার দিকে কখনো মুখ তুলে চাইবে না? যখনই কোনো মুক্তির পথ খুঁজে পাই তখন ধরা পড়ে যায় জীবনে কি এমন পাপ করেছিলাম
যে যার জন্য আল্লাহ আমাকে এই শাস্তি দিচ্ছে। আপা যন্ত্রণা হচ্ছে খুব, ছেড়ে দেন দয়া কইরা। তুই আমার সাথে একবার না দুইবার না অনেকবার বিশ্বাসঘাতকতা করছস। তোর ইচ্ছা করতেছে মেরে ফেলতে, কিন্তু তুই তো সোনার ডিম পাড়া হাঁস, তোরে মারা যাইব না। ছি ছি, তুই কেমনে পারস নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এভাবে শাস্তি দিতে? ওই, তুই আমাকে তুই করে বলছস? হ্যাঁ বলছি। এখন কি করবি? মেরে ফেলবি? মেরে ফেল। এই নরকে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। নীলা, তুই কিন্তু তোর সীমা পার করে ফেলতেছস। আমি না, তুই তোর সীমা পার করতেছস। তোর একদিন শাস্তি হবে মর্জিনা। এতদিন বড় আপা হিসেবে সম্মান করছিলাম, কিন্তু তোর মতো শয়তানের জন্য কোনো সম্মান নাই। তোদের মতো শয়তানদের একদিন বিনাশ হবে মনে রাখিস। কি, আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। যতদিন না তোকে আমি বিক্রি করতে পারছি ততদিন আমার শান্তি নাই। তোকে আমি বিক্রি করবো কয়েকদিনের মধ্যে। এই বাকি মেয়েরা শুনে রাখ, তোরা যদি নীলার মতো দুঃসাহস দেখানোর চেষ্টা করস তাহলে দেখিনিস তোদের অবস্থা আমি ওর থেকেই খারাপ করব। তুই আমার কিছুই করতে পারবি না মর্জিনা। সাহস থাকলে আমাকে মেরে ফেল মর্জিনা। নীলা তুই চুপ থাক। থাকবো না চুপ। এতদিন তোর নির্যাতনগুলো মুখ বুজে সহ্য করেছি, আর না। আজকে রাতে কোনো ব্যাটা পাঠাইয়া দেখ, আমার রুমে ওই ব্যাটার যৌনাঙ্গ কাঠটা ধরে রান্না করে খাওয়ামো। তোর যখন এতই টাকা কামানোর ইচ্ছা, তাহলে নিজে 14 ব্যাটার লগে শুয়ে টাকা কামা। আমাদের মতো মেয়েদেরকে কষ্ট দেস কেন? তারপর মর্জিনা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। এই প্রথম আমি কারোর সাথে এইভাবে কথা বলেছি। এই মর্জিনার শাস্তি আমি দেব। এই মর্জিনার সাথে যারা আমাকে এখানে পাঠিয়েছে তাদেরকেও শাস্তি আমি দেব। আমি এই নীলা যদি বেঁচে থাকি তাহলে আমি নিজে একাই ওদের শিক্ষা দেব। এইটা আজ থেকে আমার নিজের প্রতি প্রতিজ্ঞা। তারপর দেখতে দেখতে রাত ঘনিয়ে আসলো। জানি না আজকে রাতে আমার ভাগ্যে কি আছে। আমি একটা খাতা কলম নিয়ে একটা চিরকুট লিখলাম। এইটা আমি আজকে কেউ আসলে দিব। যদি কাব্য আসে আজকে, তাহলে ওকেই দিব। কিন্তু আমি এটা এমনভাবে দিতে হবে যাতে কেউ না দেখে। কিন্তু মর্জিনা তো কাব্যকে আমার কাছে আসতে দিবে না। কিন্তু লিখে রাখতে ক্ষতি কি? আমি রুমে শুয়ে থাকলাম। এমন সময় আমার রুমের দিকে কে যেন আসে। কিন্তু এ কি, এ তো কাব্য। কিন্তু কাব্যকে আসতে দিল কে? আমি তাড়াতাড়ি কাব্যর কাছে গিয়ে তার পকেটে চিরকুটটা ঢুকিয়ে দিলাম। তারপর প্রশ্ন করলাম, আপনাকে এখানে আসতে দিল কে? আমি আসতে দিছি। তোর এই পরিণতি আমি দেখাইতে আনছি। দেখেন ওর কি অবস্থা করছি। আজকের পর থেকে এই পতিতলে আসার দুঃসাহস করবে না। না হলে ওর প্রেমিক সাকিবের যে অবস্থা করছি আপনারও সেই অবস্থায় করব। আপনি এখন যাইতে পারেন। কাব্য কোনো কথা বলো না, শুধু আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার চোখের কোণে পানি জলমল করছে। সে হয়তো আমাকে দেখেই কষ্ট পাচ্ছে। তারপর এভাবে কয়েকদিন কেটে গেল। এখন আমাকে আগের মতোই প্রতি রাতে নতুন লোকের সাথে ঘুমাতে হয় আর রাত কাটাতে হয়। প্রতি রাতে আগের মতো ওই লোকগুলোর ভোগের সামগ্রী হতে হয়। গত 5 দিন আমাকে কিছু খেতে দেয়নি ওই মর্জিনা। শুধু পানি খেয়ে আছি এই কয়েকদিন। এদিকে নিজের ক্ষুধায় মরে যাচ্ছি, অন্যদিকে আমি মানুষের ক্ষুধা মেটাচ্ছি। মরে যেতে ইচ্ছে করছে। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। আজকেও গত রাতগুলোর মতন নতুন রোগ এসেছে। ওই আমার কাছে আসবি না। যা, তোর মর্জিনা আপার কাছে যা। এই, তুমি আমাকে কিছু করো না। আমাকে কাব্য পাঠিয়েছে। সত্যি? হ্যাঁ। আস্তে কথা বলো, বাইরে থেকে কেউ শুনবে। ওরা তোমার উপর কড়া নজর রেখেছে। আচ্ছা, কাব্য আপনাকে এখানে কেন পাঠিয়েছে? কাব্য ওই প্যাকেটটা তোমার জন্য দিয়েছে। বেশি কিছু বলো না, বাইরে থেকে কেউ শুনে যাবে। আর তুমি প্যাকেটটা খুলে দেখো এখানে কি আছে। আর আমি তোমাকে কিছুই করব না, চিন্তা করো না। আমি ওখানে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ছি। সকালে উঠেই চলে যাব। এখন এইখান থেকে চলে গেলে ওরা সন্দেহ করবে। তারপর ছেলেটা গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি প্যাকেটটা খুলে দেখলাম প্যাকেটটাতে ছিল একটা ওষুধের বোতল, সঙ্গে একটা চিরকুট। তারপর আমি চিরকুটটা পড়তে শুরু করলাম। নীলা, আমি কাব্য। ওই দিন আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি দেখেছো। কিন্তু ওই দিন আমি তোমার অবস্থা দেখে নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। ওই দিনের আগের দিন আমার খুব জ্বর উঠেছিল, তাই আমি আসতে পারিনি। ওই দিন না আসাটাই হয়তো আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। তোমাকে যে এই প্যাকেটটা দিয়েছে এটা আমার বন্ধু রাকিব। ও তোমায় কিছু করবে না। আর শোনো, প্যাকেটের সাথে যে ওষুধের বোতলটা আছে ওইটা ঘুমের ওষুধ। তুমি একদিন সুযোগ বুঝে সবার খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দিবে। আর সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি নিচে দেওয়া নাম্বারটা থেকে কল দিবে, কারো মোবাইল থেকে। নাম্বারটা আমার। তুমি কল দিলে আমি তখন তোমাকে নিতে পতিতলের সামনে চলে যাব। আর শোনো, তুমি তোমার নিজের খেয়াল রেখো। তোমাকে ওইখান থেকে বের করে সব শয়তানদের শাস্তি তুমি আর আমি মিলেই দেব। ইতি, কাব্য। কাব্যের চিঠিটা পেয়ে খুব খুশি লাগছিল। আমি চিঠিটা পড়ে ছিঁড়ে ফেলে দিলাম। কেউ দেখলে বিপদ হয়ে যাবে এই জন্য। আর আমিও কাব্যর জন্য একটা চিঠি লিখতে বসলাম। মিস্টার কাব্য, শুনেন, আপনাকে কিছু কথা বলার ছিল। এইখানে একটা ছেলে ছিল সাকিব।
সে আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো। আমি যেদিন তার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করি সেদিন আমরা ধরা পড়ে যাই। ছেলেটা ওই দিন আমার জন্য অনেক মার খেয়েছে। আর 018341696 এটা সাকিবের নাম্বার। আপনার যদি সম্ভব হয় আপনি ওকে কল করে জিজ্ঞেস করেন ও কেমন আছে। আর শুনেন, আমি ওষুধটা আমার কাছে রাখছি। আমি সুযোগ বুঝে ওদের খাবারে মিশিয়ে দেব। আর আমি আপনাকে কল দিব। আর আমাকে এখান থেকে বের করলেই সব রহস্য শেষ হবে না। আরও অনেকগুলো রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। আপনি এতদিন যখন আমাকে সাহায্য করেছেন সেহেতু আমার জীবনের খুশির মুখ দেখা পর্যন্ত আশা করে আমার সাথেই থাকবেন। ইতি, নীলা। আর এই নিষ্ঠুর পৃথিবীতে প্রতিবার যখন আমার জীবনে একটু খুশির মুহূর্ত আসতে যাবে ঠিক ততবার আমার জীবনে হঠাৎ কালো অন্ধকার ছায়া নেমে আসে। জানি না শেষমেশ ভাগ্যে কি আছে। বিশ্বাস আছে আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে নিরাশ করেন না। সকাল হয়ে গেল, ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। ছেলেটা রুম থেকে বের হতে যাবে। আমি ওই সময় ছেলেটাকে চিরকুটটা দিয়ে বললাম, এটা কাব্যকে দিতে। আমি জানি না ওদের খাবারে ওষুধটা মিশাতে পারবো কিনা, কিন্তু আমার তো মিশাতেই হবে। তারপর আমি গোসল করে বসে রইলাম। এমন সময় মর্জিনা আমাকে ডাকছে, নীলা এখানে আয়। আমি পারবো না, তুই বল কি বলবি। নীলা, তুই কিন্তু দিন দিন তোর সীমা ছাড়াই যাচ্ছস। তারপর আমি কিছু না বলে মর্জিনার সামনে গেলাম আর গিয়ে তাকে বললাম, আমি আমার সীমা ছড়াচ্ছি না মর্জিনা, তোকে বিনাশ করার সময় চলে এসেছে মর্জিনা, এটা ভাবছি। হা হা হা, আমার বিনাশ? এত কিছু করে তো আমার হাতের নাগাল থেকে বের হতেও পারলি না তুই, আবার আমার বিনাশ করবি? হ্যাঁ করব। এই নীলা এত সহজে হার মানার মেয়ে না। যতদিন না পর্যন্ত আমার মৃত্যু হচ্ছে ততদিন আমার চেষ্টা বন্ধ হবে না এখান থেকে বের হবার। দেখা যাক তুই কি করতে পারস। তোকে একদিন আফসোস করতে হবে মর্জিনা। আফসোস করার মতো মেয়ে আমি মর্জিনা না। আচ্ছা, কি জন্য ডাকছস বল। আমার পাটা টিপে দে। পারবো না। না পারবি না সত্যি? হ্যাঁ পারবো না। তারপর মর্জিনা উঠে আমার চুল ধরে আমার মাথা দেওয়ালে পেতে অনেক জোরে ঠোকালো। আমাকে মেরেই ফেল মর্জিনা, বাঁচিয়ে রেখেছিস কেন? তোকে তো মারা যাবে না। আমাকে না মারলে মনে করবি তুই মরবি। নীলা, তুই কিন্তু তোর সীমা ছাড়িয়ে যাচ্ছিস। বললাম তো মেরে ফেল আমাকে। আজকে থেকে তোর খাওয়া দাওয়া আগামী 3 দিনের জন্য বন্ধ। মর্জিনা আমাকে খেতে দিবে না। না দেখ, আমার সমস্যা নাই, কিন্তু আমাকে কোনোভাবে রান্নাঘরে গিয়ে ওষুধটা মিশাতে হবে। আজ না হয় কাল আমাকে যেতেই হবে রান্নাঘরে। তারপর আমি পরের দিনই গেলাম রান্নাঘরে। তখন সবাই গোসল করতে গিয়েছিল। আমি রান্নাঘরের আড়াল থেকে দেখলাম কেউ নেই ঘরে। হ্যাঁ, এটাই সুযোগ। আমি ভেতরে ঢুকলাম। তারপর সব রান্নাতে একটু একটু করে ওষুধটা দিয়ে দিলাম। আমি সব ওষুধ খাবারে দিয়ে দিলাম। আর জানালা দিয়ে বোতলটা বাইরে ফেলে দিলাম। কেউ দেখলে বিপদ হয়ে যাবে। তারপর আমি রান্নাঘর থেকে বের হতে যাব। এমন সময় দেখি একটা মেয়ে আসে রান্নাঘরের দিকে। কি রে, তুই এখানে কি করছিস নীলা? আমাকে দেখে প্রশ্নটা করলো। কিছু না, পানি খেতে এসেছিলাম। রুমে খাওয়ার পানি শেষ হয়ে গিয়েছিল তাই। আচ্ছা, আজ অনেক ভালো ভালো রান্না হয়েছে, তো আমি কি করব? আমার খাওয়া তো বন্ধ আগামী 3 দিন। বোন, তোর জন্য অনেক কষ্ট লাগে রে। তুই মর্জিনা আপার সাথে বেয়াদবি না করলেও পারতি। আমার জায়গায় তুই থাকলে তুই একই কাজ করতি। আচ্ছা আমি যাই রে, একটু ঘুমাই গিয়ে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর আমি রুমে চলে আসলাম। এখন শুধু তারা খাবারগুলো খাওয়ার পালা। তারপর আমি কাব্যকে কল করব। নাম্বারটা ওই দিন মুখস্থ করে রেখেছিলাম চিরকুটটা ছিঁড়ে ফেলার আগে। আমি আসার পর শুনলাম মর্জিনা বলছে, এই সবাইকে খেতে দে। মর্জিনার আওয়াজটা শুনে খুব ভালোই লাগছে। মর্জিনা সবাইকে খেতে বলছে। এখন হয়তো সেও খাবে। দুপুরে খেয়ে মর্জিনা এমনিতেই ঘুমায়। মর্জিনার দরজার মধ্যে 2টা ছেলে বসে থাকে, সবসময় তারা মেয়েদেরকে পাহারা দেয়। আর এই পতিতালয়ের মেয়েদের কিছু লাগলে ওরা এনে দেয়। জানি না খাবারটার খাওয়ার পর ওদের চোখ লেগে আসবে কিনা। এভাবে কিছুক্ষণ কেটে গেল। সবার খাওয়া শেষ। এখন শুধু অপেক্ষা ওষুধের কাজ করার। আমি রুম থেকে বের হয়ে মর্জিনার রুমের দিকে গেলাম। আর গিয়ে দেখি মর্জিনা ঘুমাচ্ছে। এখন দেখি আসি ছেলেগুলো ঘুমিয়েছে নাকি। তারপর আমি আস্তে আস্তে দরজার পাশে গেলাম, কারণ তারা যদি জেগে থাকে তাহলে আমার পায়ের আওয়াজ পেলে সমস্যা করতে পারবে। কিন্তু এ কি, আমি গিয়ে দেখলাম দরজার বাইরে তো ছেলেগুলো নেই। তাহলে ছেলেগুলো কোথায়? আর বাকি মেয়েদের কি অবস্থা কে জানে। সবাই হয়তো ঘুমাচ্ছে। আমি সবার রুমে গিয়ে গিয়ে দেখলাম, না ঠিক আছে, গিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে, কিন্তু ছেলেগুলো কোথায়? আমি ওদের পুরো ঘর খুঁজলাম, ছেলেগুলোকে পেলাম না। ধুর, ছেলেগুলো যেখানেই যাবে যাক। আমি মর্জিনার ঘরে গিয়ে মর্জিনার মোবাইল থেকে কাব্যকে একটা কল দিই। তারপর আমি আস্তে আস্তে মর্জিনার রুমে ঢুকলাম। ঢুকে দেখি তার রুমের একটা কোনায় চেয়ারে ছেলে দুটোই ঘুমাচ্ছে। হয়তো ওরা মর্জিনার সাথে কথা বলতে এসেছিল, এই জন্য এভাবে ঘুমিয়ে পড়েছে। তারপর আমি মর্জিনার মোবাইল নিয়ে কাব্যর নাম্বারটা ডায়াল করলাম। কিছুক্ষণ রিং হবার পর সে কল রিসিভ করলো। হ্যালো কাব্য?
না, আমি কাব্য না, কাব্যর বন্ধু রাকিব বলছি। আচ্ছা, এটা তো কাব্যর নাম্বার। হ্যাঁ, এটা কাব্যরই নাম্বার। কিন্তু কিন্তু কি? কিন্তু কাব্য আজ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আচ্ছা, কোন হসপিটালে তুমি চিনবে? আর তুমি কি আসতে পারবে? ওইখান থেকে বের হতে পারবে? আমি ওদেরকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, ওরা সবাই ঘুমাচ্ছে। এই সুযোগে আমি বের হব ভাবছিলাম, কিন্তু আমি তো এখানে পথঘাট কিছুই চিনি না। কাব্য বলেছিল আমাকে নিতে আসবে। আচ্ছা, আমি আসছি তোমাকে নিতে, কিন্তু তুমি ওখান থেকে এখন বের হয়ে যাও আর তোমার রুমের দরজা বন্ধ করে আসো। তোমার খাটে একটা কোল বালিশ দিয়ে তার উপর কাঁথা দিয়ে আসো, যেন ওরা রাতের আগে বুঝতে না পারে তুমি ওইখানে নেই। আর মর্জিনার মোবাইল থেকে আমার সাথে কথা শেষ করে নাম্বারটা ডিলিট করে দিও। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে রাকিবের কথা মতো কোলবালিশের ওপর কাঁথা দিয়ে কিছু কাপড় নিয়ে বের হয়ে গেলাম। এখন আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, এখন অপেক্ষা রাকিবের আসার। অনেকদিন পর বাইরের পরিবেশের মুখ দেখলাম। ওই জানোয়ারগুলোর হাত থেকে বেরিয়ে এসেছি, কিন্তু শুধু বেরিয়ে আসলে তো হবে না, ওই জানোয়ারগুলোর শাস্তি তো আছেই। আমি ওদের উপযুক্ত শাস্তি দেব। এই তো রাকিব চলে এসেছে। আপনি চলে এসেছেন? হ্যাঁ, চলো আমার সাথে। তারপর আমি রাকিবের সাথে চলে গেলাম, আর গিয়ে দেখলাম কাব্য আসলে অনেক অসুস্থ। আরে নীলা, তুমি এসেছো। জানো, এতদিন তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। এখন আমার চিন্তার অবসান হয়েছে। তোমাকে তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসলে আমার মুক্তি। তোমাকে আজকে রাকিব তোমার বাপের বাড়িতে দিয়ে আসবে। না, আমি যাব না। কেন? শুধু আপনার চিন্তার অবসান হলেই তো হবে না, আমার চিন্তারও অবসান হতে হবে। তোমার কি চিন্তা আবার? আপনাকে আপনার বাবা মায়ের কাছে দিয়ে আসা, আর ওই মর্জিনা, রহিম আর আসাদের উপযুক্ত শাস্তি দেওয়াও এখনো বাকি আছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তোমার সাকিব, সাকিবের কথা তো আমি জানি না। তাকে দেখেছি অনেক দিন হয়ে গেল, তার সাথে কোনো যোগাযোগ নেই। তোমার সাথে না থাকলে কি হবে? আমার সাথে তো সাকিবের যোগাযোগ আছে। সত্যি? ওর সাথে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, দাঁড়াও, ওকে কল দিচ্ছি। তারপর কাব্য সাকিবকে কল দিয়ে বলল হসপিটালে আসতে। আর কিছুক্ষণ পরেই সাকিব আসলো। সাকিবকে অনেকদিন পর দেখলাম। কি অবস্থা হয়েছে ছেলেটার? সাকিব, কেমন আছিস রে তুই? সাকিব কিছু না বলে আমাকে এসে জড়িয়ে ধরল। নীলা, জানিস, তোকে এতদিন কত মনে পড়েছে আমার। আমি প্রতি রাতে তোর জন্য চোখের জল ফেলতাম। একদিন কাব্য আমাকে কল দিয়ে বলে তোকে ওইখান থেকে বের করার ব্যবস্থা উনি করেছে। ওই দিনের পর থেকে মনে একটি শান্তি এসেছে। আমার ভালোবাসাটা হয়তো সত্যি ছিল, তাই তোকে আমি ফিরে পেয়েছি। হয়েছে, ছাড় এখন। তোকে তো ছাড়তে ইচ্ছে করছি না রে, ছাড় বলছি। এখানে সবাই আছে। তারপর সাকিবের সাথে আমিও বসে অনেকক্ষণ গল্প করলাম, এবং ওই রাতে আমরা সবাই হসপিটালেই ছিলাম। জানি না এখন পতিতালয়ের কি অবস্থা। এতক্ষণে সবাই জেনে গেছে হয়তো আমি আর পতিতালয়ে নেই। সবাই হয়তো আমাকে খুঁজছে। মর্জিনা এখন হয়তো খ্যাপার রাক্ষসীর রূপ ধারণ করেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমি, সাকিব, কাব্য আর রাকিব মিলে বসে গল্প করছিলাম। ওই সময় হসপিটালের যে রুমে আমরা ছিলাম ওইখানে কেউ একজন আসলো, একটা মেয়ে। কিন্তু আমি তাকে ঠিক চিনতে পারলাম না। আরে, তুমি এইখানে কি করছো? হঠাৎ কাব্য বলে উঠল, রাকিব, এই মেয়েকে চলে যেতে বল। আমাকে মাফ করে দাও কাব্য, প্লিজ। তোমাকে আমি মাফ করব? তুমি অনেক বড় অন্যায় করেছো আমার সাথে মীরা। তোমাকে আমি মাফ করতে পারবো না। মেয়েটাকে আমি ঠিক চিনলাম না, কিন্তু মেয়েটা কাব্যর কাছে এইভাবে মাপ চাইছে কেন? আর কাব্য তার সাথে এইভাবে কথা বলছে কেন? কিছুই আমার মাথায় ঢুকছে না। কাব্যকে এখন কিছুই জিজ্ঞেস করা কি ঠিক হবে? না, কাব্যকে জিজ্ঞেস করব না, রাকিবকে জিজ্ঞাসা করি। তারপর আমি আস্তে আস্তে রাকিবের পাশে গেলাম। রাকিব মেয়েটাকে, মেয়েটা মীরা, কাব্যর প্রাক্তন প্রেমিকা, যার জন্য কাব্য নিজের ঘর ছেড়েছে আর মা বাবা ছেড়েছে। আচ্ছা, তাহলে সে এই মেয়ে যার কথা কাব্য আমাকে বলেছিল? কি, কাব্য কি তোমাকে ওর কথা বলেছে? হ্যাঁ। তারপর আমি ভাবতে লাগলাম তাহলে এই সেই মেয়ে। কিন্তু মেয়েটাকে এইভাবে এত অপমান করা ঠিক হচ্ছে? না, আমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এভাবে অপমান হতে দেখতে পারবো না। আমার কিছু একটা করতে হবে। হ্যাঁ, কাব্যকে আটকাতে হবে। কাব্য, আপনি ওকে মাফ করে দেন প্লিজ। আমি বলে উঠলাম হঠাৎ, না, এই মেয়ে অনেক খারাপ। এই মেয়ের জন্য আমি আমার মা বাবা ছেড়েছি। কি করিনি এই মেয়ের জন্য? কিন্তু এই মেয়ে আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গেছে। কাব্য প্লিজ, তুমি আমাকে ভুল বুঝছো। একদম চুপ করো তুমি। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। কাব্য কোনোভাবেই মীরার কথা শুনতে চায় না। আচ্ছা মীরা, আপনি বলেন, আপনি কেন ওর সাথে এমন করেছেন? আমি প্রশ্ন করলাম মীরাকে। আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না। ও, আমি নীলা, এক পতিতা। পতিতা মানে? পতিতা। আমার পরিচয় না হয় পরে দেব। আপনি বলেন, আপনি কেন কাব্যের সাথে এমন করেছেন? হ্যাঁ, তাহলে শুনেন। কাব্যর সাথে আমার রিলেশন থাকাকালীন যে ছেলেটার সাথে আমার রিলেশন হয়েছিল,
সেটা আমি বাধ্য হয়ে করেছিলাম। বাধ্য হয়ে মানে? হ্যাঁ, বাধ্য হয়ে। ভার্সিটির বাকি ছেলেদের মতো ওই ছেলেটাও আমাকে প্রপোজ করেছিল, কিন্তু রাজি হয়নি। সে বলেছিল আমি যদি তার সাথে রিলেশন না করি তাহলে সে কাব্যকে মেরে ফেলবে। আর আমি কাব্যকে সত্যি অনেক ভালোবাসতাম। আমি কখনো চাইনি কাব্যর কোনো ক্ষতি হোক। আর আমি যদি কাব্যকে না ছাড়তাম তাহলে ওই ছেলেকে কাব্যকে মেরে ফেলতো। আর আমার জন্য কাব্যর মৃত্যু হোক সেটা আমি কখনোই চাই না। তাই আমি কাব্যকে ছেড়ে দিলাম। তখন যদি আমি কাব্যকে এসব কথা বলতাম তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যেত। তারা হয়তো কাব্যকে কখনোই মেরে ফেলতো। ছেলেটার সাথে আমার রিলেশন হওয়ার পর ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করে এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে, তারপর আমাকে ছেড়ে দেয়। আজ আমি কাব্যর এক বন্ধু থেকে জানতে পারি যে কাব্য হসপিটালে। তাই আমি চলে আসলাম কাব্যকে দেখতে। মীরার কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। একটা মেয়ে তার ভালোবাসার মানুষের জীবন বাঁচাতে নিজের মানসম্মান দিতে পারে? মীরা যখন এইসব কথা বলছিল তখন কাব্য এইসব কথা শুনেছিল। মীরা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক অপমান করেছি। এইদিকে মীরার কাব্যর ভাব হয়ে গেল। এখন আমাদের সবাইকে মিলে সব অপরাধীদের শাস্তি দিতে হবে। আচ্ছা, আপনাদের সবার তো ভাব হয়ে গেল। এখন আমাদের অপরাধীদের শাস্তি দিতে হবে। হ্যাঁ, সেটা তো দিতেই হবে। আমাকে হসপিটাল থেকে ছেড়ে দিলে সবার আগে আমরা ওই পতিতলের মর্জিনাকে শাস্তি দিব। হ্যাঁ, তারপর আমরা রহিম আর আসাদকে খুঁজে বের করে ওদেরকে পুলিশের হাতে তুলে দেব। তারপর আমরা ওই পতিতালয়ের সব মেয়েকে তাদের বাসায় পৌঁছে দেব। হ্যাঁ, ঠিক আছে। এরপরের দিন কাব্যকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। তারপর আমরা সবাই মিলে গেলাম ওই পতিতালয়ে। আমাদের সাথে পুলিশও ছিল। আমরা পতিতালয়ে যাওয়ার পর মর্জিনা আমাদেরকে দেখে অবাক হয়ে গেল। নীলা, তুই? হ্যাঁ, আমি। মর্জিনা, তোর দিন শেষ। অনেক কষ্ট দিয়েছিস আমাদের মতো গ্রামের মেয়েদেরকে। এখন জেলখানায় যা। নীলা, আমাকে মাফ করে দে। মাফ? মাফ করার মতো কাজ তুই করস নাই মর্জিনা। রহিমার আসাদ কই বল। না, বলবো না। বলবি না? তুই যদি বলস তোর শাস্তি কিছু হলে কম হবে। মর্জিনা বল। ওরা খালিশপুর গ্রামে আছে, নতুন একটা মেয়ে আনতে গেছে। তারপর মর্জিনা আর তার ছেলেদেরকে পুলিশ ধরে নিয়ে গেল। এখন আমরা খালিশপুরের দিকে রওনা দিলাম। ওইখানে সবার থেকে জিজ্ঞেস করে রহিম আর আসাদের কাছে পৌঁছে গেলাম এবং ওইখানে আরেকটা গরিবের মেয়েকে আসাদ আর রহিম মিয়া বিয়ের নাম দিয়ে তাদের ফাঁদে ফেলেছিল। তারপর ওখানে গিয়ে আসাদ আর রহিমকে আমরা পুলিশের কাছে তুলে দিলাম। এখন বাকি মীরার সেই ধর্ষকের শাস্তি। এই কয়েকদিনের পরে আমরা সেই ছেলে নামে ধর্ষণের মামলা করলাম। ছেলেটার উপযুক্ত শাস্তি হবে। হ্যাঁ, আমরা জিতে গিয়েছি। সব শয়তানদেরকে আমরা শাস্তি দিলাম। এখন বাকি যে যার যার বাড়ি ফিরে যাওয়ার। আমরা দায়িত্ব নিয়ে পতিতালয়ের সব মেয়েদেরকে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিলাম। ময়নাকেও আমরা উদ্ধার করে তার নিজেদের বাড়িতে পাঠিয়ে দিলাম। কাব্য বাড়িতে ফিরে গেল। আমিও আমার বাড়িতে ফিরে গেলাম। আমাকে দেখে আমার মা বাবা হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেল খুশিতে। মা, তুই ফিরে এসেছিস? হ্যাঁ বাবা, তোকে ওইখানে গিয়ে পাঠিয়েছি আমরা সব জানি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না গো মা। তোর রহিম চাচার বাসার সবাই সব কিছু জানতো। ওরাও এইগুলোর সাথে জড়িয়ে। তারা আমাদের ওপর অনেক নির্যাতন করেছে মা। বাবা, তুমি চিন্তা করো না, ওদের সবার শাস্তি হবে। ওকে মা। সাকিবকে উদ্দেশ্য করে, ও সাকিব, বাবা, আমরা বিয়ে করতে চাই। ও আর আমার এক বন্ধুর সাহায্যে আমরা ওইখান থেকে বের হতে পেরেছি বাবা। ঠিক আছে, তুই যা চাস তাই হবে। তারপর আমার আর সাকিবের বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। এইদিকে কাব্য আর মীরার বিয়ের দিনও ঠিক করা হলো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের চারজনের বিয়ের একই সাথে একই দিনে ঠিক করা হলো। অতপর প্রায় 3 বছর পর আমি আমার সুখের মুখ দেখলাম। আমাদের বিয়ে হলো এবং আমাদের সংসারও চলল। আজ 2 বছর হতে ছিল আমাদের বিয়ের। কিছুদিন আগে আমার একটা মেয়ে হলো। কাব্য আর মীরারও একটা মেয়ে হলো। এতদিন পর আল্লাহ তাআলা আমাদের উপর মুখ ফিরে তাকালো। আল্লাহ কোনোদিন তার বান্দাদেরকে নিরাশ করে না। আমার এতদিনের প্রার্থনা সব পূর্ণ হলো। সমাপ্ত।